আজকের এই বিশেষ ক্লিনিক্যাল বিশ্লেষণে স্বাগত। আজ আমরা স্তন ক্যান্সার চিকিৎসার একেবারে খুঁটিনাটি নিয়ে কথা বলবো। কোনো সাধারণ আলোচনা নয়, বরং ২৯টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল সিনেরিওর মধ্যে দিয়ে আমরা দ্রুত এগিয়ে যাব, যেখানে চিকিৎসার প্রতিটি সূক্ষ্ম বিষয় বিস্তারিতভাবে উঠে আসবে। কোনো পয়েন্টই আজ বাদ পড়বে না। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। মূলত 4টি ধাপে আমরা এগোব: সার্জিক্যাল পদ্ধতি ও বায়োপসি, অস্ত্রোপচার পরবর্তী জটিলতা, ফ্ল্যাপ ও স্তন পুনর্গঠন এবং সবশেষে অ্যাডজুভ্যান্ট ও এন্ডোক্রাইন থেরাপি। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক, সার্জিক্যাল পদ্ধতি এবং বায়োপসি, অর্থাৎ ন্যাভিগেটিং দ্য অপারেটিং রুম। প্রথমেই যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হল গামা ক্যামেরা ব্যবহার করে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি বা সংক্ষেপে এসএলএনবি। এখানে একটা বিষয় একেবারে পরিষ্কার থাকা দরকার, এই এসএলএনবি কিন্তু শুধুমাত্র নোড নেগেটিভ টিউমারের ক্ষেত্রেই নির্দেশিত। N1 স্টেজে টিউমারে এটি কখনোই করা হয় না, একদমই না। এবার 3, 4 এবং 5 নম্বর সিনারিওতে আসা যাক। ব্রেস্ট কনজারভেশন সার্জারি বা BCS এর নিয়মগুলো মূলত T2 টিউমারের জন্য চমৎকার কাজ করে, কিন্তু গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে তখন এটি সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ ওই সময়ে ভ্রূণের নিরাপত্তার স্বার্থে রেডিওথেরাপি দেওয়া একেবারেই সম্ভব নয়। তাই তখন মাস্টেক্টমি করাটাই হলো একমাত্র উপায়। 6 থেকে 8 নম্বর ক্ষেত্রের দিকে তাকালে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় পার্থক্য দেখতে পাই। যেমন ধরুন, মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেকটমির সময় পেক্টোরালিস মেজর পেশিটি কিন্তু সযত্নে সংরক্ষণ করা হয়। আর অন্যদিকে রোগীর যদি দূরবর্তী মেটাস্টেসিস থাকে, তবে র্যাডিক্যাল সার্জারি পুরোপুরি নিষিদ্ধ, কারণ এতে তো আদতে রোগীর বেঁচে থাকার হারে কোনো উন্নতিই হয় না। 9 নম্বর পয়েন্টটি বেশ নির্দিষ্ট একটা প্যারামিটারের কথা বলে। মাস্টেকটমির পর সাকশন ড্রেনগুলো আসলে কখন খোলা উচিত? উত্তরটা হলো, যখন টানা 2 দিন নির্গত তরলের পরিমাণ ঠিক 30 থেকে 40 সিসির নিচে নেমে আসে, তার আগে নয়। 10 নম্বর পয়েন্টের জন্য এই চমৎকার অ্যানাটমিটা একটু লক্ষ্য করুন। এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে অ্যাক্সিলারি ডিসেকশনের সময় অ্যাঙ্গুলার ভেইন কিভাবে একদম নিচের সীমানা বা ইনফিরিয়র বাউন্ডারি হিসেবে কাজ করে। সার্জারির সময় এটি খুবই ক্রুশিয়াল একটা ল্যান্ডমার্ক। এবারে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করছি, অস্ত্রোপচার পরবর্তী ক্লিনিক্যাল জটিলতা বা মডিবিটি শনাক্তকরণ। 11 ও 12 নম্বর সিনারিও বলছে, সার্জারির পর সবচেয়ে সাধারণ যে জটিলতাটি দেখা যায় তা হল তরল জমে সিরোমা তৈরি হওয়া। আর খেয়াল রাখতে হবে, যদি ভুলবশত ইন্টারকস্টোব্র্যাকিয়াল নার্ভ কাটা পড়ে, তাহলে কিন্তু রোগীর হাতের ওপরের দিকের ভেতরের অংশের সংবেদনশীলতা কমে যাবে। 13 আর 14 নম্বর সিনারিওতে একটি জীবন রক্ষাকারী পার্থক্য তুলে ধরা হয়েছে। একদিকে থাকতে পারে দীর্ঘস্থায়ী অথচ ব্যথাহীন লিম্ফিডেমা, কিন্তু অন্যদিকে মাস্টেকটমি আর রেডিওথেরাপির একটা মারাত্মক পরিণতি হিসাবে স্টুয়ার্ট ট্র্যাব সিন্ড্রোম দেখা দিতে পারে, যা মূলত তীব্র রক্তক্ষরণকারী একটি অ্যাঞ্জিওসার্কোমা। এটি কিন্তু রীতিমতো জীবন সংহারী। চলুন 3 নম্বর পর্বে চলে যাই। এখানে আমাদের ফোকাস থাকবে ফ্ল্যাপ এবং স্তন পুনর্গঠন, অর্থাৎ অ্যানাটমি পুনরুদ্ধারের দিকে। 15 নম্বর ক্ষেত্রে যে পদ্ধতিটি দেখছি সেটি হল ডিপ ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক পারফোরেটর বা সংক্ষেপে DIAP ফ্ল্যাপ। এটি এক ধরনের অটোজেনাস টিস্যু ভেরিয়েন্ট। এর সবচেয়ে দারুণ দিকটা কি জানেন? এটি পেটের পেশির কোনো ক্ষতি না করে খুব সুন্দরভাবে ত্বক এবং চর্বিকে বুকে স্থানান্তর করতে পারে। আর ঠিক এই কারণে 16 নম্বর পয়েন্ট অনুযায়ী ল্যাটিসিমাস ডরসি ফ্ল্যাপের তুলনায় DIEP ফ্ল্যাপকে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। ল্যাটিসিমাস ডরসি ফ্ল্যাপের সমস্যা হল এতে পর্যাপ্ত ভরের অভাব থাকে, যার ফলে বেশিরভাগ সময়ই আলাদা করে সিলিকন ইমপ্ল্যান্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে। এবার আমরা শেষ এবং সবচেয়ে বিস্তারিত পর্বে ঢুকছি, অ্যাডজুভেন্ট এবং এন্ডোক্রাইন থেরাপির মাধ্যমে সিস্টেমিক ম্যানেজমেন্ট। 17 আর 18 নম্বর পয়েন্টে ফার্মাকোলজির বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড কিমো রেজিমেনে ফ্লুরারাবিন থাকে না, বরং ACT রেজিমেন ব্যবহার করা হয়। আর হ্যাঁ, একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে দেওয়া জরুরি, ফুলভেস্ট্রেন্স কিন্তু কোনো অ্যারোমাটেজ ইনহিবিটর নয়, এটি মূলত একটি ইস্ট্রোজেন ডাউন রেগুলেটর বা SERD। 19 নম্বর সিনারিওতে সর্বাধুনিক একটি ওষুধের কথা এসেছে, প্যালবোস্টিকলিব।
মেটাস্টেটিক, হরমোন রিসেপ্টর পজিটিভ এবং HER2 নেগেটিভ ক্যান্সারের জন্য এটি নতুন অনুমোদিত একটি অসাধারণ টার্গেটেড থেরাপি। 20 আর 22 নম্বর পয়েন্টের গাইডলাইনটা একেবারে স্পষ্ট। মেনোপজ পূর্ববর্তী রোগীদের ইস্ট্রোজেন নির্ভর ক্যান্সারের ক্ষেত্রে ট্যামক্সিফেনি হল প্রধান পছন্দ। তবে মেনোপজ পরবর্তী রোগীদের ক্ষেত্রে যদি ক্যান্সার ফিরে আসা আটকাতে হয় তখন কিন্তু অ্যানাস্ট্রোজল নির্দেশিত হয়। এই ছকটি 21 নম্বর সিনারিওর চমৎকার একটি সমাধান দেয়। ধরুন টিউমারটি ট্রিপল পজিটিভ লুমিনাল টাইপ বি। সেক্ষেত্রে অত্যন্ত আক্রমণাত্মক একটি কম্বিনেশনের দিকে যেতে হবে। এর মানে হল এন্ডোক্রাইন থেরাপি, কেমোথেরাপি এবং ট্র্যাস্টোজুমব এই তিনটিরই সমন্বিত ব্যবহার সেখানে বাধ্যতামূলক। 23 নম্বর ক্ষেত্রের কথা বললে অ্যাক্সিলারেটেড আংশিক স্তন বিকিরণ বা APBI অত্যন্ত সতর্কতার সাথে লাম্পেক্টমির স্থানে প্রয়োগ করা হয়। তবে গাইডলাইনের একটা কড়া নিয়ম আছে। এটি শুধুমাত্র 50 বছর বা তার চেয়ে বেশি বয়সী রোগীদের জন্যই ব্যবহার করা যাবে, তার নিচে নয়। 24 থেকে 26 নম্বর পয়েন্টে স্ট্যান্ডার্ড ফলোআপ নিয়ে বলা হয়েছে। লং টার্ম ফলোআপের ক্ষেত্রে প্রতি বছর একটি করে ম্যামোগ্রাম করা কিন্তু একেবারে অপরিহার্য। আর অস্ত্রোপচার পরবর্তী রেডিওথেরাপির প্রধান উদ্দেশ্যই থাকে ওই একই জায়গায় ক্যান্সারের লোকাল রিকারেন্স যেন কিছুতেই হতে না পারে তা নিশ্চিত করা। এবার 27 ও 28 নম্বর ক্লিনিক্যাল সিনারিওতে আসা যাক। ক্যান্সারের সেল যদি রক্তের মাধ্যমে ছড়াতে শুরু করে তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে সেটি লাম্বার ভার্টিব্রা বা কশেরুকাতে গিয়ে আঘাত হানার। আরেকটা বিষয় হল গর্ভাবস্থার প্রথম 3 মাসে যদি ক্যান্সার ধরা পড়ে তবে কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি ম্যাস্টেক্টমি করতে হবে আর কেমোথেরাপিগুলো পরবর্তী ত্রৈমাসিকগুলোর জন্য পিছিয়ে দিতে হবে। এই র্যাপিড ফায়ার সেশনটির একদম শেষ পয়েন্ট অর্থাৎ 29 নম্বর সিনারিও। যদি কোনো ER/PR পজিটিভ রোগীর ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে, মানে মেটাস্টাসিস হয়েছে, তবে প্রাথমিক বা ফার্স্ট লাইন চিকিৎসা হিসাবে হরমোনাল থেরাপি হবে সবচেয়ে কার্যকর সমাধান। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ শেষে একটি চূড়ান্ত ভাবনার খোরাক রেখে যেতে চাই। এই খুঁটিনাটি বিষয়গুলো কতটা নিখুঁতভাবে আয়ত্ত করা হচ্ছে তার উপর রোগীদের সুস্থতা সরাসরি নির্ভর করে। কিন্তু বিজ্ঞানের তো আর থামাথামি নেই। টার্গেটেড থেরাপির যে অবিশ্বাস্য দ্রুত অগ্রগতি আমরা দেখছি তা কি অদূর ভবিষ্যতে আমাদের আজকের এই এত সব কঠোর ক্লিনিক্যাল অ্যালগোরিদমগুলোকে সম্পূর্ণ নতুনভাবে লিখতে বাধ্য করবে না? প্রশ্নটি কিন্তু থেকেই যায়। আমাদের আজকের এই বিশ্লেষণমূলক উপস্থাপনা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।